উঠোনে বাছুরটিকে খুব আনন্দে খেলা করতে দেখে সারদা খুব উৎসাহিত হয়। ততক্ষণে চাষের জমিতে কাজ করত গোবিন্দ খুব চিন্তিত অবস্থায় ছুটতে ছুটতে সারদার কাছে আসে। খুব হাঁপাচ্ছিল সে। তাকে দেখে, কি হয়েছে গোবিন্দ? গিন্নিমা, ও গিন্নিমা, রমেশ বাবু আমাদের ছোট ম্যাডাম অনামিকাকে মন্দিরে বিয়ে করছে। তার কথা শুনে সারদা খুব অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে। গিন্নিমা, আপনি যদি না যান তাহলে উনি অনামিকা ম্যাডামকে নিয়ে আসবেন, যে আপনার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। তার এসব কথা শুনে সারদা নিজেকে একটু সামলায়। তারপর উঠোন থেকে সোজা যেখানে টিভি আছে সেখানে যায়। সেখানেই টেবিলের কাছে ফোন রাখা ছিল। তাড়াতাড়ি করে ফোনটা তুলে এসে নিজের স্বামী প্রসাদকে ফোন লাগায়। ওদিক থেকে প্রসাদ তুলে, হ্যালো, কে? হ্যাঁ, আমি সারদা বলছি। বলো সারদা, কি হয়েছে, ফোন করলে? সে আমি পরে জানাবো কি ব্যাপার স্যাপার হয়েছে। আগে তুমি ছুটে মন্দিরে যাও, আমি পিছু পিছু আসছি। এই সন্ধেবেলায় যদি আমি মন্দিরে যাই তাহলে গরুগুলো নিয়ে বাড়ি কে আসবে? তারা কোথাও যাবে না, বুঝলে? তারা ঠিক বাড়ি ফিরে আসবে, যতই অন্ধকার হোক না কেন। তুমি আমার কথা শোনো, এখান থেকে সোজা তুমি আগে মন্দিরে যাও। চিন্তিত অবস্থায় সারদা বলে ফোনটা কেটে দেয়। তারপর সারদা নিজের বাড়ি থেকে মন্দিরের দিকে রওনা দেয়। ওদিকে প্রসাদও নিজের চাষের জমিটমি ছেড়ে সোজা সেখান থেকে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে হাজির হয়। ওদিকে মন্দিরে মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়ে অনামিকা আর রমেশ মালা বদল করে আর সেখানেই দাঁড়িয়ে এদিকে ওদিকে দেখতে লাগে। তোমার মা বাবাকে না জানিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে বিয়ে করাটা কিন্তু ঠিক হচ্ছে না। আমিও এভাবে ঢেকে ঢাকিয়ে বিয়ে করতে চাই না অনামিকা। আমার বাবা আমাদের ভালোবাসাটা বোঝেন, কিন্তু আমার মা এটা বুঝবেন না। যখন তোমার মা বুঝবেন তখনই আমরা বিয়ে করব। এখনই উনি ভাবেন ওনার দুঃসম্পর্কের ভাইয়ের মৃত্যুর কারণ তুমি, তাই তোমাকে সে বাড়িতে চাকরানি বানিয়ে রেখেছে। যখন উনি আমাদের ভালোবাসার কথা জানতে পারবে, তুমি কি ভাবছো সে এই বিয়েটা মেনে নেবে? তোমার এ কথা মনে হয়? আমার বিশ্বাস এক না একদিন উনি আমাদের নিশ্চয়ই বিয়ে দেবেন। তাই জন্যই এখন আমরা এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করছি। তোমার মা আমার উপরে ভীষণভাবে ক্ষেপে যাবেন। যদি আমি এভাবে তোমার সাথে মন্দিরে বিয়ে করি তাহলে কি উনি আমাকে বৌমা রূপে স্বীকার করবেন? নিশ্চয়ই সে তোমাকে বৌমা রূপে স্বীকার করবে অনামিকা। তুমি তো জানো সে আমাকে কত ভালোবাসে। সেটা তো জানি। যতই সে এখনের মতন আমাদের উপরে রেগে থাকুক না কেন, আমাদেরকে নিজের থেকে দূর করে দেখ না কেন, কিন্তু যখন নাতিপুতি হবে সে নিজের মন নিশ্চয়ই পাল্টাবে। সে নিজে আসবে আমাদেরকে নিজের কাছে নিয়ে যেতে। তুমি দেখে নিও অনামিকা। রমেশ যখন এসব কথা বলছিল তখন পুরোহিত মশাই পরমেশ্বর বাবু মন্ত্র পড়ছিলেন। মঙ্গলসূত্র এনে রমেশের হাতে দেয় অনামিকাকে পরিয়ে দেবার জন্য। ততক্ষণে ছুটতে ছুটতে সারদা আর প্রসাদ মন্দিরের সিঁড়ির কাছে এসে থেমে যায়। কি ব্যাপার সারদা, তুমি আমাকে এভাবে ফোন করলে, জমি থেকে আমাকে ছুটে ছুটে মন্দিরে আসতে বললে, আসল ব্যাপারখানা কি গো? আমাদের ছেলে রমেশ আমাদেরকে না জানিয়ে অনামিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করছে। তাই বুঝি? কে বললো তোমাকে? গোবিন্দ, যে আমাদের জমিতে মজদুরের কাজ করে, সেই এসে বলে গেল। যদি এ কথা সত্যি হয় তাহলে তুমি আর গোবিন্দ বেঁচে যাবে, আর যদি মিথ্যে হয় তাহলে তোমাদের দুজনকে আমার হাতে সজ্ঞ যেতে হবে। এভাবে বলতে বলতে তারা রমেশের কাছে যায়। রমেশের হাতে মঙ্গলসূত্র দেখে তারা তো অবাক। তবে রমেশ নিজের মা বাবাকে সেখানে দেখে ভীষণ আনন্দিত হয়। সারদা কিন্তু খুব রেগে যায় অনামিকার ওপরে। তাকে গিয়ে একটা থাপ্পড় লাগায়। অনামিকা কাঁদতে লাগে। পাপী মেয়ে কোথাকার, জন্ম হয়ে মাকে খেয়েছ, তারপর বড় হয়ে নিজের বাবাকেও ছাড়নি, আর এখন এখন কি চাও? আমার ছেলেকেও খেয়ে নিতে চাও? সারদার মুখে এই কথা শুনে অনামিকা, এভাবে দয়া করে বলবেন না। আমি কতবার বুঝিয়েছি, কিন্তু উনি আমার একটা কথাও শোনেননি। রমেশ নিজে আমাকে এখানে বিয়ে করার জন্য নিয়ে এসেছে। বাবা রমেশ, এ আমার বৌমা কখনো হতে পারে না। মা, এটা জেনে রাখো, আমি অনামিকাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে এই মেয়েটি আমার বাড়িতে কোনো মতেই থাকতে পারবে না। সারদা, রাগ সংবরণ করো। রাগ নয় গো, কষ্ট, আফসোস।
আমার দাদা বৌদিকে এই মেয়েটাই মেরেছে। এখন আমার নিজের ছেলে বলছে কিনা এই মেয়েটাকে সে ঘরের বৌমা বানিয়ে নিয়ে আসবে। অনামিকা আমাদের ঘরের বৌমা হওয়ার আগে এ কথা মনে রাখবে, সে আমাদের আত্মীয়া। অনামিকাকে কখনোই আমি নিজের আত্মীয় ভাবি না। তাকে আমি বাড়ির চাকরানি বানিয়ে রেখেছি আর তাই খেতে দিই। অনেক হয়েছে মা, আমার স্ত্রীকে তুমি চাকরানি বললে সে কথাটা আমি কিন্তু মেনে নেব না। বিয়ে করলে আমার বাড়িতে আবার ওকে নিয়ে এসে তুলবে না। আমাদের থেকে অনেক দূরে কোথাও গিয়ে তার সাথে থাকোগে। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। যেহেতু আর কিছু বলার ছিল না, তাই প্রসাদ সারদার পিছু পিছু ফিরে যায়। অনামিকা এসব দেখে কান্নাকাটি করতে লাগে। পুরোহিত মশাই আবার থেকে মন্ত্র পড়া শুরু করেন। রমেশ খুশি খুশি অনামিকার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয়। বিয়ে করে দুজনেই মায়ের মন্দিরে প্রণাম করে তারপর সারদার বাড়িতে ফিরে আসে। বাড়ির বাইরে সুটকেস, জামাকাপড়, 2-3টে বাসন সব ছুঁড়ে ফেলা ছিল। গোবিন্দ একটি গরু আর বাছুরকে নিয়ে দাঁড়িয়েছিল। সারদা রেগে মেগে দরজার দিকে তাকিয়েছিল। মা, আমি কি বলতে চাই সেটা অন্তত একবার শুনে নাও। তোমার মা মরে গেছে বাবা। এই গরু আর এই বাছুর এই মেয়েটির মা বাবা মরার আগে সম্পত্তি রূপে দিয়ে গেছিল। যাও, এগুলোকে নিয়ে অন্য কোথাও চলে যাও। আমাদের চোখের থেকে অনেক দূরে গিয়ে এর সাথে থাকোগে। যাও যাও। এভাবে বলাতে রমেশ আর অনামিকা তাদেরকে প্রণাম জানায়। তারপর সেখান থেকে একটা পুরনো বাড়িতে এসে ওঠে। সেই বাড়িটা যেন ধ্বংসের মুখেই। রমেশ চাষবাসের কাজ করত। অনামিকা গরুগুলোকে জঙ্গলে চড়াতো। তারপর দুধ বের করে শহরের একটা মিষ্টির দোকানে গিয়ে সেটা বিক্রি করে আসত। ফেরার সময় সে গরুদের জন্য সবুজ সবুজ ঘাস কেটে সেগুলোকে মাথায় নিয়ে বাড়ি ফিরে আসত। এভাবে তাদের দিন কাটছিল। দুজনেই বেশ ভালো রোজগার করত। অনামিকা এবার জানতে পারে যে সে গর্ভবতী। রমেশ খুব আনন্দিত হয়ে মিষ্টির প্যাকেট নিয়ে সারদার কাছে আসে। মা, বাবা, তোমরা দাদু ঠাকুমা হতে চলেছ। রমেশের কথা শুনে সারদা প্রসাদ ভীষণ আনন্দিত হয়, কিন্তু বাইরের থেকে তারা রাগ দেখায়। রমেশ মিষ্টির কৌটোটা রেখে সেখান থেকে চলে যায়। সারদা প্রসাদ তারপর বসে বসে সে মিষ্টি আনন্দে খায়। অনামিকা এবার পূর্ণরূপে গর্ভবতী। তারপর প্রসবের দিনও ঘনিয়ে আসে। অনামিকা হাসপাতালে যায়। অনামিকার কোলে একটি পুত্রী সন্তান জন্ম নেয়। যেভাবে দিন কাটতে লাগে, সারদা আর প্রসাদের মনে সেই বাচ্চাটির প্রতি খুব ভালোবাসা জাগে। প্রায় প্রত্যেক দিনই তারা বাড়ির কাছে এসে লুকিয়ে লুকিয়ে গাছের পেছন থেকে নিজের 6 বছরের নাতনিকে দেখত। আর যেই অনামিকা সেদিকে যেত, তারা সেখান থেকে পালিয়ে যেত। তারপর একদিন ভাবনা খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে সে পড়ে যায়। তা দেখে অনামিকা তাকে সঙ্গে সঙ্গে শহরের একটা বড় হাসপাতালে নিয়ে যায়। বাচ্চাটির হাড়টা খুব কমজোর, এর অপারেশনের প্রয়োজন আছে। প্রায় 6 লক্ষ টাকার মতন প্রয়োজন হবে। যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা হয় ভালো হবে, ততক্ষণ ওষুধ খাওয়ান। তার এরকম কথা শুনে অনামিকা ভীষণ দুঃখিত হয়ে পড়ে। ভাবনাকে সঙ্গে করে নিয়ে সে বাড়ি ফিরে আসে। অন্ধকার নামার পরে সে রমেশকে পুরো ব্যাপারটা খুলে ভালো করে বলে। তখন থেকে রমেশ আর অনামিকা নিজেদের জানা পরিচিতদের মধ্যেই কিছু টাকার সাহায্যের জন্য অনুরোধ করতে লাগে, কিন্তু ধার দিতে কেউ আর রাজি হয় না। তখন একদিন সুদর্শন, যে দুধ কিনত, সে একটা ভালো বুদ্ধি দেয়। দেখো মা, আমি তো তোমাকে এত টাকা দিতে পারবো না, কিন্তু তোমাকে একটা উপায় বলতে পারি যেখান থেকে তুমি টাকা রোজগার করতে পারো। বলুন বাবু, সেই উপায়টা কি? আমাকে তাড়াতাড়ি বলুন, আমি তেমনটাই করব। আমার দোকানের রসমালাই খুব ফেমাস। আশেপাশের থেকে সবাই আমার দোকান থেকে রসমালাই কিনে নিয়ে যায়। তুমি নিজের বাড়িতে রসমালাই বানাও আর সেটা একটু বেশি দামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করো। সবাই কিনবে আর তাতে তোমার তাড়াতাড়ি টাকা রোজগার হবে। সুদর্শনের এই বুদ্ধিটা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয়। তারপর সে সুদর্শনের কাছে রসমালাই বানানো শিখে ফেলে। পরের দিন থেকেই গরুর দুধ বের করে সে রসমালাই বানায় আর সেটাকে একটা ঠেলায় রেখে সারা গ্রাম ঘুরে ঘুরে সে বিক্রি করতে লাগে। রসমালাই নিয়ে নেন, রসমালাই, টাটকা টাটকা দুধ দিয়ে তৈরি রসমালাই, আসুন বাবু আসুন। এভাবে ঘুরে ঘুরে সে রসমালাই বিক্রি করতে লাগে আর সেখান থেকে যা টাকা রোজগার হয় সে একটি বাক্সে জমা করতে লাগে। দিন কাটছিল। তারপর সেই দিন আসে যেদিন ভাবনাকে নিয়ে তাদের হাসপাতালে যাওয়ার কথা। তখনও টাকা পুরোপুরিভাবে জোগাড় হয়ে ওঠেনি।
রমেশ অনামিকা ভাবনাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। নাতনির এই পরিস্থিতি দেখে সারদা আর প্রসাদ ভাবনার কাছে আসে। সারদা এসে অনামিকাকে বোঝায়, আর প্রসাদ ছেলে রমেশকে। সেদিন থেকে সারদা আর অনামিকা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে মিলে ভাবনার অপারেশনের জন্য টাকা জোগাড় করবে। সেদিন থেকে তারা দুজনে মিলে রসমালাই বানাতে শুরু করে আর গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে টাকা জমা করতে লাগে। 1 মাসের মধ্যেই অপারেশনের টাকা জমা হয়ে যায়। তারা ভাবনাকে নিয়ে হসপিটালে যায়। টাকার ব্যবস্থা করেছেন আপনারা? করেছি স্যার, আপনি শুধু অপারেশন করুন। এভাবে বলার পরে ডাক্তারবাবু সারদার সাথে এসে কথা বলে, তারপর অপারেশন থিয়েটারে চলে যায়। সবাই খুব ভয়ভীত থাকে। কিছুক্ষণের পরে ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আসেন। অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনারা ভাবনাকে দেখতে পারেন। তারপর সবাই ভাবনাকে দেখতে যায়। তারপর কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ভাবনা সারদা আর প্রসাদের সাথে খেলতেও লাগে। এটা ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। সব অপ্রয়োজনীয় জিনিসপত্র একটা ঘরে বন্ধ করে দেয়। সারদার হাতে পোড়ার দাগ, প্রসাদের গালে আঙুলের শার্ট পড়ে যাওয়ার দাগ। এসব দেখে সারদা আর প্রসাদ কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিও। তুমি আর তোমার ছোট বৌমা অনেকবার বলেছিলে, আমি তোমাদের কোনো কথাই শুনিনি। বড় ছেলের জন্য বড়লোক বাড়ির একটা মেয়ে নিয়ে এলাম। এটা তোমার বড় ছেলের প্রতি ভালোবাসা আর বৌমার কথায় বিশ্বাস করে তুমি এই পদক্ষেপটা নিয়েছিলে। তুমি জেনে শুনে তো কিছুই করনি। যা ঘটে গেছে এটাই ভাবতে হবে যে ভালোর জন্যই সব হয়েছে। এই তো জীবন। বড় বৌমা তোমার উপর এভাবে হাত তুললো দেখে আমার ভালো লাগেনি গো। আমি তোমার মতন নই সারদা। এসব নিয়ে চিন্তা নেই, শুধু একটাই দুঃখ, এই অপমান সহ্য করা যায় না। এটা আমি করতে পারবো না সারদা। তোমার বলার কি উদ্দেশ্য গো? তুমি এখানে আমাকে এভাবে একা ছেড়ে আমার থেকে দূরে চলে যেতে চাও? এরকমটা একদম করো না। এরকমটা করলে যে আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। সারদা এভাবে বিনতি করতে লাগে। প্রসাদের চোখ জলে ভিজে যায়। সেখানেই রমনপুর গ্রামে একটা খুব পৌরাণিক মন্দির ছিল। সেই মন্দিরের সামনে রমেশ নতুন জামাকাপড় পরে আর অনামিকা নতুন শাড়ি, মাথায় ফুল লাগিয়ে পাথরের উপরে বসেছিল, কিন্তু দুজনেই খুব দুঃখিত ছিল। ঠিক সেই সময় পুরোহিত মশাই পরমেশ্বর হাতে নারকেল আর কলা নিয়ে তাদের কাছে আসে। রমেশ, অনামিকা, তোমাদের দুজনকেই বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। তোমরা দুজনেই যেন খুব আনন্দে জীবন কাটিও। এবছর যে আমাদের দুজনেরই আনন্দ শহরে চলে গেছে পুরোহিত মশাই। বুঝতে পারছি মা, শ্বশুর শাশুড়ির কথা ভেবে তোমরা চিন্তা করছো। শহরে বেশি দিন তারা আনন্দে থাকতে পারবে না, দেখো তারা আবার তোমাদের কাছেই ফিরে আসবে। একথা শোনা মাত্রই রমেশ আর অনামিকার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। তোমরা তাদের নামে পুজো দিয়েছ তো, দেখো তাদের ভালোই হবে, ঈশ্বর রক্ষা করবেন। তোমরা আনন্দে থাকো। এই নাও প্রসাদ নাও। নারকেল আর কলা তাদের হাতে প্রসাদ দিয়ে পুরোহিত মশাই চলে যান। বিয়ের 10 বছর হয়ে গেল, 2টি সন্তান আছে আমাদের, হরিশ আর ভাবনা। প্রত্যেক বছর মা বাবার আশীর্বাদ নিয়ে আমরা, কিন্তু এবছর সেটা হয়ে উঠবে না। এই তো এক্ষুনি পুরোহিত মশাই বলেই গেলেন, আমাদের মনের আনন্দ খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না। জানি না তারা শহরে কেমন আছে। আমাদের বড় দিদি তো খুব বড় লোক নাকি? বেশির বেশি শহরে কি আর হবে, দামি দামি সুস্বাদু খাবার দাবার হবে, আর আমাদের মা বাবা সেগুলো হয়তো খাবে। এভাবে তারা বলাবলি করে, কিন্তু তারা জানতো না যে শহরে বেচারা সারদা আর প্রসাদের কি পরিস্থিতি হয়ে আছে। ওদিকে সারদাকে কাঁদতে দেখে প্রসাদ বলেন, বোকা সারদা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? বলো আমাকে, মরা পর্যন্ত একসাথেই থাকবো। এভাবে সে তাকে বোঝায়। এটাই আমার জন্য অনেক। বৌমা যে মারধর করে এরকমটা তো সিনেমাতে দেখেছিলাম, ভাবতাম আসল জীবনে এরকম বৌমা হয় নাকি। জানতাম না ঈশ্বর এরকম বৌমা আমাদের ঘরেই পাঠিয়ে দেবে। কিন্তু সারদা, এভাবে অপমানিত হয়ে আর আমি এখানে থাকতে পারবো না। চলো গ্রামে ফিরে যাই। চলো গো, আমিও আর এখানে থাকতে চাই না।
কত বড় মুখ করে গ্রামের সবাইকে আমি বলেছিলাম যে আমি শহরে যাচ্ছি বড় বৌমার কাছে থাকতে। সেখানে আমি তাকে বিভিন্ন রকমের রান্না বান্না করিয়ে খাবো দাবো, মোটা হয়ে গ্রামে ফিরবো। আর এই দেখো আমাদের কি পরিস্থিতি হলো। এবার বুঝতে পারলাম বড় বড় কথা কখনো কখনো কত ভয়ানক হয়ে ওঠে। এখন আর বড়ত্বাই করার দরকার নেই। এখানে এসে জানতে পারলাম আমাদের ছেলে কতটা বোকা স্বামী হয়ে আছে, আর আমাদের বৌমা কত ভয়ানক। এভাবে দুজনের মধ্যে বলাবলি হয়। ওদিকে রমেশ অনামিকা এবং বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরতে লাগে। কিছু দূর যাওয়ার পরে তারা একটা অনেক দিন ধরে বন্ধ পড়ে থাকা মাটির ঘর দেখতে পায়। অনামিকা সেই বাড়িটির সামনে গিয়ে থেমে দেখতে লাগে। তখন হঠাৎ করে অনামিকার মনে পড়ে যে এক সময় ছিল যখন এখানে শাশুড়িমা আর অনামিকা বসে বসে কত গল্প করত, হাসাহাসি করত। আমি আর মা এখানে বেঞ্চে বসে কত গল্প করতাম, কত রকমের হাসি ঠাট্টা হতো। অনামিকা, আমি যখনই তোমাকে দেখি তুমি আমার মাকে, আমার বাবাকে কত মনে করো। 1 মাস হয়ে গেল আমার দাদার বাড়িতে চলে গেছে। একবারের জন্য কিন্তু বাচ্চাদেরকেও তারা ফোন করেনি, আর আমরা করলে তারা ফোনে কথা বলতেই চায় না। সেখানে তারা কেমন আছে আমরা তো সেটাও জানি না। মা, আমার খুব খিদে পেয়েছে, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আমরা পায়েস খাবো। হ্যাঁ মা, আমিও পায়েস খেতে চাই। বাচ্চারা যখন এভাবে বলতে লাগে রমেশ আর অনামিকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। অনামিকা বাচ্চাদেরকে পায়েস খেতে দেয়, তারা আনন্দে পায়েস খায়। সেই দিন রাত্রিবেলাতে ক্ষতবিক্ষত শরীরে ব্যথা নিয়ে সারদা আর প্রসাদ খুব কষ্ট করে রেলওয়ে স্টেশনে পৌঁছয়। যে ট্রেনটি সেখানে এসে থেমেছিল তাতেই তারা চেপে পড়ে। পরের দিন সকালে যখন অনামিকা বন্ধ দরজার সামনে আলপনা দিচ্ছিল, ঠিক সেই সময় সারদা আর প্রসাদ এসে হাজির হয়। অনামিকা তাদেরকে দেখে খুব আনন্দিত হয়, সারদাকে জড়িয়ে ধরে। তখন সারদা কাঁদতে লাগে। ওকে দেখো, মা আর বাবা শহরের থেকে এসেছে। শোনা মাত্রই রমেশ ছুটতে ছুটতে দেখতে আসে। মা বাবাকে সেখানে দেখে সে ভীষণ আনন্দিত হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজের বাবার গালে আঙুলের দাগ দেখতে পায়। আরে বাবা, তোমার গালে এরকম আঙুলের দাগ, কি হয়েছে বাবা? এভাবে সে বলে। ততক্ষণে অনামিকা একটু এগিয়ে যায়। সে দেখে তার শাশুড়িমা সারদার হাত একদম লাল হয়ে গেছে, তার হাত যেন আগুনে পুড়ে গেছে। সারদা কান্নাকাটি করতে লাগে। মা, কি হয়েছে তোমার? তোমার হাতটা এভাবে কি করে পুড়ে গেল? অনামিকা, মা বাবা এখনই এসেছেন, ওনাদেরকে হাত পা ধুয়ে একটু বিশ্রাম করতে দাও। তুমি গিয়ে না হয় ভাত তরকারি বানাওগে। চলুন মা, আমরা ভেতরে যাই। না গো ছোট বৌমা, এই চাবিটা তুমি নাও, আমরা এই ঘরেই থাকবো। এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে ওই ঘরের তালাটা খুলে দেয়। তারপর সারদা আর প্রসাদ নিজের ঘরে ঢোকে। অনামিকা নিজের ঘরে গিয়ে কাঠের আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে। হরিশ আর ভাবনা দুজনেই স্কুলের জন্য তৈরি হয়ে সারদা আর প্রসাদের কাছে যায়। নিজেদের নাতি পুতিকে দেখে তারা ভীষণ আনন্দিত হয়। কি হয়েছে ঠাম্মা, তুমি ঘুমুচ্ছ কেন? বলে হরিশ নিজের হাতটা সারদার মাথার ওপরে রাখে। মাথা যেন আগুনে পুড়ে যাচ্ছে। সে ছুটে অনামিকার কাছে যায়। মা মা, ঠাম্মার খুব জ্বর হয়েছে, তুমি গিয়ে একবার দেখো। আমি আর বোন এখন স্কুল চলে যাই। ঠিক আছে বাবা, আমি খেয়াল রাখবো, তুই যা। তারপর হরিশ সারদার কাছে যায় এবং বোন ভাবনাকে সঙ্গে করে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। অনামিকা রান্না বান্না করে একটা কৌটোতে ভাত তরকারি নিয়ে সে সারদা আর প্রসাদের কাছে যায়। জ্বরে পুড়ে যাচ্ছে সারদাকে, সে গিয়ে গ্লাসে জল দেয়। সারদাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সে বাগানে বসায়, ব্রাশ করিয়ে দেয়, গামছা দিয়ে মুখটা মুছে দেয়। তারপর আবার ঘরে নিয়ে এসে বিছানার উপরে বসায়। বাবা যান, গিয়ে মুখ হাত পা ধুয়ে নেন। ঠিক আছে বৌমা। এই বলে প্রসাদও বাগানের দিকে চলে যায়। অনামিকা সারদাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। ছোট বৌমা যেভাবে শাশুড়ির সেবা করছিল তা দেখে সে ভীষণ আনন্দিত হয়। এত দয়ালু বৌমাকে ছেড়ে আমরা বড় বৌমার কাছে থাকতে গেলাম। আমাদের ছোট বৌমা সোনা। এভাবে ভাবতে ভাবতে তিনি আসেন আর গিয়ে সারদার পাশে বসে পড়েন। খাবার খেতে খেতে প্রসাদের চোখ ভিজে যায়। তা দেখে, কি হয়েছে বাবা, তুমি এভাবে চোখের জল কেন ফেলছো? আগের জন্মে যেন আমি তোমার ছেলে হয়ে জন্ম নিতে পারি আর সব ঋণ শোধ করতে পারি। সত্যি বৌমা, আমিও কিন্তু সেটাই চাই। শাশুড়ি হওয়া সত্ত্বেও তুমি আমাদেরকে
কত মন দিয়ে সেবা করছো। মা বাবা, আপনারা আমার স্বামীর মা বাবা। আপনাদেরকে মন প্রাণ দিয়ে আদর যত্ন করব, তবেই তো আপনারাও নিজের মেয়ের মতন আমাদেরকে ভালোবাসবেন। তুমি আমাদেরকে বলেছিলে, আমরা শুনিনি। বড় বৌমার বাড়িতে গিয়ে তো আমরা যেন নরক দেখে এলাম। সত্যি বলছি, নরকও যেন ওর থেকে অনেক ভালো। ঘরের সব কাজকর্ম করাতো, না করলে হাত পুড়িয়ে দিত। দেখো, খুন্তি দিয়ে জ্বালানোর দাগ। তোমার বাবাকে তো সে মেরেওছে। দাদাকে এই নিয়ে তোমরা কিছু বলনি বুঝি? সে সব জানে, কিন্তু একটাও শব্দ করেনি। যা হবার তা হয়ে গেছে মা, আপনি বিশ্রাম করুন, আমি গিয়ে বাকি কাজ সেরে আসি। এইটুকু বলে অনামিকা সেখান থেকে চলে যায়। সেদিন থেকে অনামিকা খুব আনন্দ সহকারে নিজের শ্বশুর শাশুড়ি, নিজের বাচ্চাদের খুব ভালো করে দেখাশোনা করে আর জীবন কাটাতে লাগে। কিছুদিনের মধ্যেই সারদা আর প্রসাদ আবার সাধারণ হয়ে ওঠে। তারা নিজেদের ছোট বৌমা অনামিকার দয়ালু স্বভাবের খুব প্রশংসা করে। তারপর থেকে সারদা আর প্রসাদ নিজের বড় ছেলে বৌমার বাড়িতে আর কখনো ফিরে যায়নি। তারা ছোট ছেলে রমেশ, অনামিকা এবং বাচ্চাদের সাথে গ্রামেই আনন্দে জীবন কাটাতে লাগে। এটি ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।